হ্যালো বন্ধুরা, ছায়া প্রকাশনীর স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রেষ্ঠা ম্যাম। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের র্যাপিড রিডারের একটা গল্প নিয়ে এসেছি, যেটা হচ্ছে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। তো এই গল্পের ব্যাপারে তোমরা যদি আরও বিশদে জানতে চাও তাহলে ছায়া প্রকাশনীর ক্লাস 11-এর ইংলিশ টিউটর বইটি দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ক্লাস স্টার্ট করা যাক। আজকের গল্প শুরু করার আগে আমরা একটু জেনে নিই ফোকটেলস কি, আর এই ফোকটেলস আজকে যেগুলো আমরা পড়বো সেটা কে লিখেছেন। ফোকটেলস হচ্ছে আগেকার দিনে গ্রামে গ্রামে কিছু কিছু লোককাহিনী প্রচলিত হয়ে এসছে, আর সেই গল্পগুলি গ্রামের বড়রা তাদের বাচ্চাদেরকে শোনাতো দুটো পারপাসে। একটা হচ্ছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আর সেকেন্ডলি তাদেরকে এন্টারটেন করার জন্য। তো এরকমভাবে এই সব নানা রকম রাজা রানীর গল্প, ভূত প্রেতের গল্প, এই সব গল্পগুলো এক জেনারেশন থেকে অন্য জেনারেশন এরকমই মুখে মুখে ওরালি এটা ট্রান্সফার হয়ে এসছে। তো এই জন্যই লাল বিহারী দে উনি কি করেন, উনি চেষ্টা করেন যে এই সব গল্পগুলোকে একটা জায়গায় লিখে রাখা খুব দরকার, না হলে আস্তে আস্তে যখন সোসাইটি মডার্নাইজ হচ্ছে এই গল্পগুলো কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যাবে। সেই জন্যেই উনি কি করেন, এই গল্পগুলোকে একটা জায়গায় লেখেন, আর 22টা গল্প নিয়ে এইটা পাবলিশ করা হয় 1883 সালে। তারপরে 1912-এ এর মধ্যে আরও 32টা পিকচার্স অ্যাড করা হয়, কালারফুল পিকচার্স, যাতে এই বইটা আরও বেশি ভালো লাগে পড়তে। বহু বছর আগের কথা, এক রাজা আর এক রানী ছিল। তাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো তারা খুবই দুঃখী ছিল যে আমার এত বড় সম্পত্তি, এত বড় এম্পায়ার কার কাছে যাবে না যাবে। তো তারা খুব চিন্তায় থাকতো। তো হঠাৎ করে একদিন এক সাধু সেই রাজাদের কাছে আসে। সে রাজা রানীর কাছে এসে বলে যে আমি তো জানি যে তোমাদের কোনো সন্তান নেই, তো আমি রানীকে এমন একটা ওষুধ দেব, রানী যদি সেই ওষুধটা খায় তোমাদের দুটো যমজ বাচ্চা হবে, যমজ ছেলে হবে। তো রাজা তো বেজায় খুশি হলো, বললো যে ঠিক আছে অবশ্যই। তখন ওই সাধুটা বলে কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে যে তোমাদের তো যমজ দুটো ছেলে হবে, তো তার মধ্যে একটা বাচ্চাকে তোমরা রাখবে, আরেকজনকে আমি নিয়ে যাব। তো প্রথমে তো রাজার মনটা খুবই খারাপ হয়ে গেল, কিন্তু সে তখন ভাবলো যে ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে পরে। সে তখন বললো যে ঠিক আছে তুমি ওষুধটা দাও। তো তখন তো সে ওষুধটা দিল, রানী সেই ওষুধটা খেয়ে কিছুদিনের মধ্যে তার দুটো সন্তান হয়, দুটো যমজ সন্তান। সে ফুটফুটে দুটো সুন্দর ছেলে হয়। তো রাজা রানী তো খুব খুশি, কিন্তু মনের মধ্যে একটা সেই শঙ্কা রয়ে গেছে, এই বোধহয় সাধু এলো, এই বোধহয় বাচ্চাটাকে নিয়ে যাবে, মনের মধ্যে তো কষ্ট হয়। তো এরকমভাবে আস্তে আস্তে অনেকগুলো বছর কেটে যেতে থাকলো। 2 বছর কাটলো, 3 বছর কাটলো, 4 বছর কাটলো, সে সাধু আর আসে না। আর এই দিকে রাজকুমাররা খুব নানা রকম শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ওরা তীর ধনুক চালানো শিখছে, ঘোড়া চালানো শিখছে, যেরকম ভাবে রাজার ছেলেরা বড় হয়। তো তখন রাজা রানী ভাবলো যে ওই সাধু বোধহয় আর আসবে না, এতদিনে সে মারা গেছে, তার এমনি বয়স হয়েছিল, এতদিনে সে মারা গেছে, সে আর এখন আসবে না। এরকম ভাবে তারাও একেবারে নিঃসন্দেহ হয়ে যায় যে ঠিক আছে আর কোনো অসুবিধা নেই। এরকম করতে 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 যখন বাচ্চাগুলো যখন ওই রাজকুমারদের 16 বছর বয়স হয়, হঠাৎ করে সেই সাধুটা আসে। ওই সাধুটাকে দেখে তো রাজা রানীর একদম হাত পা ঠান্ডা হয়ে যায়। তখন সাধুটা বলে যে এই দুজন ছেলের মধ্যে তোমাকে একজনকে দিয়ে দিতে হবে আমায়। এবার সে তো খুব দুঃখী হয়ে যায় রাজা রানী এ কথা শুনে, প্রচন্ড কান্নাকাটি শুরু করে, রানী তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে। তো তখন ওই দুই তো ঠিক করতে পারছে না দুই ছেলের মধ্যে কে যাবে। বড় ছেলে বলছে যে আমি যাব, ছোট ছেলে বলছে আমি যাব। ছোট ছেলে বলছে যে দাদা তুমি বাবার সম্মান, তুমি থাকো, আমি তো তোমার চেয়ে ছোট, আমি যাই। তখন বড় ছেলেটা বলছে যে না না, তুই আমার চেয়ে কিছু মিনিটের ছোট হলেও তুই তো ছোট, আর তুই আমার মায়ের প্রাণ, তুই থাক, আমি তোকে যেতে দেব না। তো এরকম ভাবে অনেকক্ষণ আলোচনার পরে ঠিক হলো যে বড় ছেলেটাই যাবে। তো খুব কান্নাকাটি লেগে রয়েছে, সবাই কাঁদছে। আর ওই দুটো ছেলেকে সবাই ভালোবাসতো, খুব ভালোবাসতো, কারণ কি তাদের অপূর্ব সুন্দর দেখতে, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর তাদের আচার আচরণ। বড় ছেলেটা যাওয়ার আগে
ও ওই যে সামনে যে জায়গাটা ছিল, মানে ওদের প্যালেসের সামনে একটা জায়গা ছিল, সুন্দর খালি জায়গা, সেখানে ও একটা ছোট ট্রি প্লান্ট করে। ও বলে যে মা বাবা, এই গাছটা যখন দেখবে পুরো গ্রিন থাকবে, তখন বুঝবে যে আমি একদম ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এই গাছটা যখন আস্তে আস্তে ফেড হতে শুরু করবে, ভাববে যে আমার খুব শরীর খারাপ। আর যখন যেদিন দেখবে গাছটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, সেদিন ভাববে আমি আর এই দুনিয়াতে নেই, আমি মারা গেছি। তো এই বলে সে তার জীবনের একটা গাছ ওখানে পুঁতে দিয়ে গেল। তো ওখান থেকে বেরিয়ে সে চলে গেল সাধুটার সাথে। যেতে যেতে সে দেখলো মাঝ রাস্তায় একটা কুকুর তার বাচ্চাদের নিয়ে বসে রয়েছে। তার মধ্যে একটা বাচ্চা বলল যে মা, এই দেখো না, এই রাজকুমারটা কি সুন্দর দেখতে, আমি যাবো এই রাজকুমারটার সাথে। তখন সে কুকুর যে মাটা, সে বলল যে ঠিক আছে যা। তো রাজকুমার খুব আনন্দে ওই বাচ্চাটাকে তুলে নেয়, ওই কুকুরের ছানাটাকে তুলে নেয়, নিয়ে তার সাথে সে নিয়ে যায়। কিছুটা রাস্তা যেতে যেতে এরকমই একটা বাজ পাখি তার বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসে রয়েছে। তখন ওই একটা ছোট বাচ্চা যে বাজ পাখিটা, সে বলে যে মা, আমি যাব এই রাজকুমারের সাথে, দেখো না কি সুন্দর দেখতে রাজকুমারটাকে। তখন সেই বাজ পাখির মাটাও বলে যে ঠিক আছে যা তুই। তো রাজকুমার তখন সে বাজ পাখির ওই একটা ছোট ছানাকে তুলে নেয়, নিয়ে ওদের দুজনকে নিয়ে সাথে করে যায়। তো এরকম ভাবে যেতে 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 একটা ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে তারা একটা হাট মানে একটা কুটিরের সামনে, মাটির কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। তো তখন ওই সাধুটা বলে, এটাই হচ্ছে তোমার আজ থেকে বাড়ি, তোমাকে এখানেই থাকতে হবে আমার সাথে। তুমি যা পারো তাই করো, যা ইচ্ছে খাও, যেখান থেকে ইচ্ছে জল খাও, ফল খাও, যা ইচ্ছে করো, আমি তোমাকে বাধা দেব না। তোমার কাজ হবে আমার জন্য তোমাকে ফুল তুলে আনতে হবে, যাতে ওই ফুল দিয়ে আমি ভগবানের পুজো করতে পারি। আর আরেকটা কথা, তুমি যেদিকে পারো যাও, কিন্তু নর্থ সাইডে যেও না, উত্তর দিকে কিন্তু যাবে না। কেন? কারণ উত্তর দিকে একটা রাক্ষসী থাকে, সেই রাক্ষসীটা কিন্তু তোমাকে ছাড়বে না, সে কিন্তু খেয়ে নেবে। তো তুমি উত্তর দিকটা ছাড়া তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও। তো এরকম ভাবে দিন কাটতে থাকে। ওই রাজকুমারটার বেশ ভালো লাগে, বেশ সারাদিন ধরে আনন্দ করছে, ঘুরছে, ওই কুকুর ছানাটাকে নিয়ে, বাজ পাখির ওই বাচ্চাটাকে নিয়ে ঘুরছে, এই দিক যাচ্ছে সেই দিক যাচ্ছে, দিনভর ও যা পারে তাই করে। আর যে সাধুটা, সে শুধু আসে ওই ফুলগুলো নিয়ে, সকালবেলা কোথায় চলে যায় সারা দিন, আর তাকে খুঁজে পাওয়া যায় না। সে আবার সন্ধ্যের সময় ফিরে আসে, এসে ওই রাতটুকু কাটায়, আবার সকালবেলা চলে যায়। তো এরকম ভাবে দিনের পর দিন যেতে থাকে। আর ওই রাজকুমারটা কি করে, ওই বাজ পাখি আর কুকুর ছানাটাকে নিয়ে তো ঘুরে বেড়ায়, আর তাছাড়া ওখানে অনেক হরিণ ঘুরে বেড়ায়। ওই হরিণগুলোকে ও তীর ধনুক দিয়ে মারে, ঠিক আছে, ও বেশ মজায় রয়েছে। তো একদিন এরকমই একটা হরিণকেও তীর ধনুক দিয়ে মারে, কিন্তু ওই হরিণটা মরে না। ওই হরিণটা দৌড়তে দৌড়তে ওই নর্থের সাইডে যেতে থাকে। আর রাজকুমারটা অত কিছু আর ওর মনে নেই যে ওকে ওই সাধুটা বারণ করেছে ওই নর্থের সাইডে যেতে। ও দৌড়তে থাকে ওই হরিণটার পিছন করে। এবার যেতে 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 দেখে যে হরিণটা একটা বিশাল বড় প্যালেসের সামনে এসে দাঁড়িয়েছে, আর ওই প্যালেসের সামনে তো ওই রাজকুমারটাও এসে দাঁড়িয়েছে। তারপরে দেখে যে হরিণটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না, হরিণটাকে তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দেখে হরিণটার জায়গায় একটা খুব সুন্দর একটা মহিলা ওর সামনে দাঁড়িয়ে, সে মানে অপূর্ব সুন্দর, অপরূপ সুন্দরী। এবার রাজকুমার তো দেখে অবাক হয়ে যায় তাকে। তো ওই সুন্দরী মহিলাটা কি বলে, তাকে বাড়িতে ডেকে আনে যে তুমি এসো। যখন নিয়ে যায় বাড়ির ভেতরে, দেখে ওখানে একটা পাশা হয় না, ওই ডাইসের গেম, ওখানে পাতা রয়েছে, জুয়া টাইপের। তো তখন বলে যে তোমাকে আমার সাথে 3 রাউন্ড জুয়া খেলতে হবে, ঠিক আছে? যদি তুমি প্রথম রাউন্ডে হেরে যাও, তাহলে তোমার ওই কুকুর ছানাকে আমাকে দিয়ে দিতে হবে। আর যদি আমি হেরে যাই, তোমাকে ওই কুকুর ছানার মতন সেম আরেকটা কুকুর ছানা আমি দেব। সেকেন্ড রাউন্ডে যদি তুমি হেরে যাও, তাহলে তোমাকে ওই বাজ পাখিটা আমাকে দিয়ে দিতে হবে। আর আমি যদি হেরে যাই, ওই সেম বাজ পাখি তোমাকে একটা দেব। আর তৃতীয় রাউন্ডে যদি তুমি হেরে যাও, তাহলে তোমাকে আমাকে দিয়ে দিতে হবে। আর আমি যা ইচ্ছে তাই
তোমার সাথে করতে পারি, আর আমি যদি হেরে যাই তাহলে তোমার মতনই সেম একজনকে আমি তোমাকে দেব। তো রাজকুমার তো ঠিক আছে, রাজকুমার বলে যে ঠিক আছে, আমি মানলাম তোমার শর্ত। বলে ওরা 3 রাউন্ড এরকম ভাবে জুয়া খেলে, আর 3 বারই রাজকুমারটা হেরে যায়। প্রথম রাউন্ডে যখন রাজকুমার হেরে যায়, সে তার কুকুর ছানাটাকে দিয়ে দেয়। সে কুকুর ছানাটাকে ওই মহিলাটা কি করে, নিয়ে একটা গর্ত টাইপের করা আছে ওর মধ্যে গিয়ে রেখে দেয়, একটা শেলফ টাইপের করা আছে ওর মধ্যে রেখে দেয়, রেখে দিয়ে কাঠের তক্তা দিয়ে ওটাকে আটকে দেয়। সেকেন্ড বারে যখন রাজকুমার হেরে যায়, ও তার বাজ পাখিটা তাকে দিয়ে দেয়। এবার বাজ পাখিটার সাথেও সেটাই করে, ওই একটা শেলফের মধ্যে ওকে পুরে দেয়, দিয়ে কাঠের তক্তা দিয়ে ওটাকে আটকে দেয়। এবার থার্ড রাউন্ডে হেরে যায় হচ্ছে রাজকুমারটা। এবার তখন রাজকুমারটা কি করবে, রাজকুমারটাকে ও আটকে ফেলে, ওকে পুরো ক্যাপচার করে নেয় ওই মহিলাটা ক্যাপচার করে ওকে ওই ওরকম ভাবেই আটকে দেয় একটা জায়গায়। এবার তারপরে ওই অপরূপ সুন্দর মহিলাটা একটা রাক্ষসীর রূপ ধারণ করে, ওর আসল রূপে সে চলে আসে। সে তখন তার মুখ দিয়ে মানে সেই জল পড়ছে ওই অত সুন্দর রাজকুমারটাকে দেখে, কারণ কি সে তো তাকে খাবে, রাক্ষস তো, সে তো খাবে তাকে। সে তখন বলে যে আজকে তো আমার খাওয়া হয়ে গেছে, তাই আজকের আমি তোমাকে খাবো না, তোমাকে আমি পরে খাবো, কালকে খাবো, বলে তাকে ওখানে আটকে রেখে দেয়। আর ওইদিকে রাজমহলে তো কান্নাকাটি পড়ে গেছে, কারণ ওই যে গাছটা বড় ছেলেটা পুঁতে রেখে গেছিল, সেই গাছটা আস্তে আস্তে পুরো ফেড হয়ে যাচ্ছে, আর সেটা লক্ষ্য করে হচ্ছে ছোট রাজকুমারটা। তো সে তখন তার বাবা মাকে গিয়ে বলে যে বাবা মা এরকম অবস্থা, আমার ভাই নিশ্চয়ই কোনো সংকটে আছে। তো খুব কান্নাকাটি শুরু হয়ে গেছে, রানীমা খুব কাঁদছে। তখন ছেলেটা বলে যে আমাকে আজ্ঞা দাও, আমি যাব আমার ভাইকে, বড় দাদাকে বাঁচাতে। সে তখন একটা সবচেয়ে যে স্পিডে যে দৌড়তে পারে সেই ঘোড়া একটা চুজ করে, আর ওই ঘোড়ার পিঠে বসে সে যেতে থাকে ওই জঙ্গলের মধ্যে থেকে। এবার যেতে যেতে ও আবার দেখে যে ওখানে একটা কুকুর ছানা রয়েছে, আর সে তার মার সাথে বসে রয়েছে। সে তখন বলে যে ও আমার ভাইকে নিয়ে গেছিল, তো ওরা তো বুঝতে পারেনি, ভাবছে বোধহয় একই রাজকুমার, সেম দেখতে। তো বলছে ও আমার ভাইকে নিয়ে গেছিল, তো আমাকেও নিয়ে যাও। তখন মা বলে যে ঠিক আছে যাও, ওই কুকুর মাটা বলে যে ঠিক আছে যাও। তখন এই রাজকুমারটা শিওর হয়ে যায় যে এই রাস্তা দিয়েই আমার বড় ভাই গেছে। সে তখন কি করে, ওই কুকুর ছানাটা সাথে করে নিয়ে নেয়। আবার কিছুটা যাওয়ার পরে ওই একই জায়গায় আবার কি হয়, ওই বাজ পাখি তার বাচ্চাদের সাথে বসে থাকে। তো ওখান থেকে একটা বাজ পাখির বাচ্চা কি বলে যে ও আমার ভাইকে নিয়ে গেছিল, তুমি আমাকেও নিয়ে যাও, আমি ভাইয়ের সাথে দেখা করব। তো ওই রাজকুমারটা ওই বাজ পাখির বাচ্চাটাকেও সাথে করে নিয়ে নেয়। এবার নিয়ে ওই রাস্তা ধরে সে তো যাচ্ছে। তো এরকম করে জঙ্গলের একটা ঘন জঙ্গলের মাঝখানে গিয়ে ওই হাটটার সামনে দাঁড়ায়। ও তো পুরো 100% শিওর যে এই হাটটাতেই তার মানে আমার ভাই থাকে আর ওই সাধুটা থাকে। কিন্তু না তো ওখানে কোনো সাধু ছিল, না ওর দাদাকেও দেখতে পাচ্ছে। তখন ও ভাবলো যে কি করি। ও ঘোড়া থেকে নামলো, ঘোড়াকে ওখানে ঘাস খেতে দাঁড় করিয়ে দিল, আর ও নিজে ওই হাটটার ভেতরে গিয়ে বসলো ওয়েট করার জন্য, যে দেখি কেউ তো আসবে, সাধুটা আসবে, না হলে আমার দাদা আসবে। ও ওয়েট করতে থাকলো। এরকম ভাবে সন্ধে নেমে গেল। সন্ধ্যের সময় ঠিক ওই সাধুটা ফিরে আসে, যেরকম ও সব সময় আসে, প্রতিদিন ফিরে আসে। তো ফিরে এলো, এসে ও তো বুঝতে পারলো যে এটা ছোট ভাই, ও তো সাধু না, ও দেখে বুঝে গেছে। বলছে যে তোমার বড় ভাইকে আমি বারণ করেছিলাম যে তুমি উত্তরের সাইডে যাবে না, ওখানে একটা রাক্ষসী থাকে, কিন্তু তোমার বড় ভাই শুনলো না, ওই রাক্ষসী তোমার বড় ভাইকে খেয়ে নিয়েছে। তো এই শুনে ছোট ভাইটা তো প্রচন্ড রকম চিন্তায় পড়ে গেল। ও বলল যে না, আমাকে তো যেতেই হচ্ছে আমার দাদাকে বাঁচাতে। ও তখন নিজের ঘোড়ায় চেপে তক্ষুনি বেরিয়ে যায় নিজের দাদাকে বাঁচাতে। ওই একই জিনিস কিছুটা দূরে যাওয়ার পরে ও দেখে যে একটা তীরবিদ্ধ হরিণ ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওকে দেখেও দৌড়তে শুরু করে। তো ওই যে রাজকুমারটা, সেও ওই হরিণটার পিছন 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 যায় ঘোড়া নিয়ে। দেখে যে ওই হরিণটা আবার ওই একটা প্যালেসের সামনে গিয়ে দাঁড়ায়, আর ওই হরিণটাই একটা সুন্দর অপরূপ সুন্দরী একটা মহিলা হয়ে সামনে দাঁড়িয়ে থাকে।
তো এই ছোট রাজকুমারের কিন্তু বুঝতে এক ফোঁটাও দেরি হলো না যে এই সেই রাক্ষসী, এই মহিলাটাই সেই রাক্ষসী। সেম জিনিস, রাক্ষসী বলল যে এসো আমার সাথে, তোমাকে 3 দান পাশা খেলতে হবে। রাজকুমার তো সব বুঝে যাচ্ছে যে হ্যাঁ এই ব্যাপার, আমার দাদার সাথে এই ঘটনা ঘটেছে। ও বললো যে ঠিক আছে চলো তোমার সাথে আমি খেলবো। ওই একই কন্ডিশন ওই 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 সুন্দর মহিলাটা রাখলো যে তুমি যদি হেরে যাও প্রথম দানে, তোমাকে ওই কুকুরের ছানাটা আমাকে দিয়ে দিতে হবে, আর আমি যদি হেরে যাই তোমাকে সেম একটা কুকুরের ছানা দেব। সেকেন্ড, যদি তুমি হেরে যাও তোমার ওই বাজ পাখিটা আমাকে দিয়ে দিতে হবে, আমি হেরে গেলে সেম বাজ পাখি তোমাকে দেব। আর থার্ড, তুমি যদি হেরে যাও তুমি নিজেকে আমাকে দিয়ে দেবে, আমি যা ইচ্ছে তাই তোমার সাথে করব। আর আমি যদি হেরে যাই তোমার মতনই দেখতে একজনকে তোমার কাছে দেব। ওই সেম জিনিস। তখন ছোট রাজকুমারটা বললো ঠিক আছে চলো খেলবো আমি তোমার সাথে। তখন এই ছোট রাজকুমারটা কি করে, ওর সাথে 3 দান খেলে, আর ওই 3 দানেই ছোট রাজকুমারটা জিতে যায়। প্রথম দানে জেতার পরে ওই যে রাক্ষসীটা ছিল সে তো তখন একটা সুন্দর মহিলার রূপে বসে রয়েছে, সে তখন ওই কুকুরের ছানাটাকে তুলে মানে ওখান থেকে বের করে ছোট রাজকুমারটাকে দিয়ে দেয়। সেকেন্ড দানে যখন রাজকুমার আবার জিতে যায়, সে তখন ওই বাজ পাখির বাচ্চাটাকে ওখান থেকে বের করে, যেটা আটকে রেখেছিল ওটাকে বের করে ছোট রাজকুমারকে দিয়ে দেয়। আর যখন তৃতীয় দানটাও যখন ওই ছোট রাজকুমারটা জিতে যায়, তখন এই মহিলাটা বলে যে না আমি দিতে পারবো না। ও তখন একটু না করে যে না আমি তোমার মতন মানুষ, আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু তখন ছোট রাজকুমার বলে যে না তুমি বলেছো তোমাকে দিতে হবে, দাও। তো তখন অনেকক্ষণ না করার পরে সে আর কি করবে, সে তখন ওই বড় রাজকুমারটাকে ওখান থেকে বের করে ছোট রাজকুমারের কাছে দিয়ে দিল। এবার 2 ভাই এতদিন পরে দেখা হয়েছে, ওরা তো খুব খুশি, দুজনকে একেবারে জড়িয়ে ধরেছে আনন্দে। তারপরে ওই 2 রাজকুমার ওই রাক্ষসীটাকে তো মেরেই ফেলে দেবে। এবার ওই রাক্ষসীটাও এবার নিজের রূপে চলে এসছে। ও তখন সেই হাত জোর করে বলছে প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি তোমাদেরকে একটা সিক্রেট বলবো। তো কি সিক্রেট? ও তখন বলল যে তোমরা যেই সাধুর সাথে থাকছো সেই সাধুটা হিন্দুইজমের এমন একটা গ্রুপে বিলং করে, এমন একটা গ্রুপের ফলোয়ার যে কালী ঠাকুরকে ফলো করে। আর সে ভাবে যে আমি যদি 7টা বলি দিতে পারি তাহলে ঠাকুর আমাকে এমন একটা ব্লেসিং দেবে, এমন একটা বর দেবে যেটাতে সে একজন একটা পারফেক্ট ম্যান হয়ে যাবে, যার মধ্যে কোনো রকম কোনো কি বলবো কোনো খারাপ জিনিস যার মধ্যে থাকবে না। ঠিক আছে? তো তোমাদের কি করবে, ওই সাধুটাই বড় রাজকুমারটাকে মেরে দেবে, কারণ এই 7 নম্বর বলি কিন্তু এই বড় রাজকুমারটা দেবে বলেই ওই সাধু এই প্ল্যানটা করেছে। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে ওই কালী মন্দিরে তোমরা যাও, গিয়ে দেখবে যে ওখানে আরো 6টা যে এর আগে বলি হয়েছে তাদের মুখ ওখানে রয়েছে, তাদের খুলি ওখানে লাগানো রয়েছে। তুমি গেলেই বুঝতে পারবে যে আমি সত্যি কথা বলছি কিনা। তখন তো বড় রাজকুমার ছোট রাজকুমার দুজন মিলেই কি করে, ওই মন্দিরে যায় যাচাই করতে যে এই রাক্ষসীটা আদৌ ঠিক কথা বলছে কিনা। তো তখন যখন ওরা ওখানে যায়, গিয়ে তো দেখে ওদের মানে সেই প্রচন্ড ভয় লাগে, কারণ ওই প্রত্যেকটা কর্নারে ওই 6টা ওই যাদের বলি দিয়েছে 6 জনকে তাদের মাথাটা ওখান দিয়ে বেরিয়ে রয়েছে, খুলিটা, ঠিক আছে, মাথাটা। আর ওরা ওই রাজকুমারদের দেখে হা 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 করে হেসে উঠছে। ওই দৃশ্য দেখে তো প্রচন্ড একটা ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে। তো রাজকুমার যখন জিজ্ঞেস করে তুমি হাসছো কেন তোমরা এরকম ভাবে, তখন তাদের মধ্যে একটা খুলি সবার হয়ে বলে যে 7 নম্বর বলি তো তুমি, তাই তোমার দিকে তাকিয়ে হাসছি, কিন্তু তুমি আমাদের সবাইকে মুক্তি দিতে পারো আর নিজেও এই বলি হওয়া থেকে মুক্ত হতে পারো, তার জন্য তোমাকে একটা জিনিস করতে হবে। তো রাজকুমার বলে কি? বলছে যে তোমাকে সাধু নিয়ে আসবে এই মন্দিরে আর বলবে যে তুমি কালীমার সামনে সাষ্টাঙ্গে ঠাকুরকে প্রণাম করবে। এবার যেই তুমি সাষ্টাঙ্গে শুয়ে পড়বে তোমার গলাটা তখন কেটে দেবে হচ্ছে ওই সাধুটা, আর এরকম ভাবে ও তার 7 নম্বর বলি পূর্ণ করবে। তখন বলে যে তাহলে এবার আমি কি করব, আমাকে তো মেরে ফেলবে। তখন বলে এর থেকে বাঁচার একটা উপায় আছে। তোমাকে যখন বলবে সাধুটা এনে যে তুমি এখানে শুয়ে পড়ো সাষ্টাঙ্গে, তুমি প্রণাম করো কালী ঠাকুরকে, তখন তুমি বলবে যে আমি তো রাজা, আমি তো রাজার ছেলে,
এইসব ছোট থেকে আমি জানি না কিভাবে কি ঝুঁকতে হয়, কিভাবে প্রণাম করতে হয়, আমাকে এসব শেখায়নি। আমি তো রাজার মতন হয়ে বড় হয়েছি ছোটবেলা থেকে। তো আপনি দেখান যে কি করে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। তো যেই মুহূর্তে ওই সাধুটা সাষ্টাঙ্গে শুয়ে দেখাবে যে এরকম ভাবে ভগবানকে প্রণাম করতে হয়, তুমি তোমার তরোয়াল বের করে ওই সাধুটার মাথাটা কেটে দেবে। যেই মুহূর্তে তুমি মাথাটা কেটে দেবে, আমরা সবাই মুক্তি পেয়ে যাব, আর তুমিও কিন্তু বলি হওয়া থেকে বেঁচে যাবে। তখন ওই রাজকুমারটা বলল যে ঠিক আছে, তাই হবে, তাই করব বলে দুই রাজকুমার ওখান থেকে চলে গেল। গিয়ে ওই সাধুটাকে কিচ্ছু জানতে দিল না। ওই সাধুটার সাথে কিছুদিন ধরে থাকতে শুরু করলো, বেশ কিছুদিন কেটে গেল এরকমভাবে নর্মাল লাইফ। একদিন সেই সাধুটা বলে যে চলো তোমাদেরকে আমি মন্দিরে নিয়ে যাই, মানে সেদিনকেই সে বলি দেবার প্ল্যান করছে। তো দুজনকে তো নিয়ে যায়, কিন্তু ছোট রাজকুমারটাকে ওই মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না, বলে যে তুমি বাইরেই দাঁড়িয়ে থাকো, আমি বড় রাজকুমারটাকে নিয়েই ঢুকবো। ঠিক আছে, ছোট রাজকুমার বাইরেই দাঁড়িয়ে, বড় রাজকুমারটা ঢুকলো ওই সাধুর সাথে। সেই সেম ঘটনা ঘটলো। ওই সাধুটা বলল যে তুমি সাষ্টাঙ্গে প্রণাম করো কালী ঠাকুরকে। তখন রাজকুমার বলল যে আমি তো জানি না কিভাবে প্রণাম করতে হয়, আমি তো শিখিনি ছোটবেলা থেকে, তুমি দেখিয়ে দাও না কি করে করে। তো তখন সাধুটার যেই মুহূর্তে ওখানে শুয়ে পড়ে এরকম ভাবে প্রণাম করতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে রাজকুমারটা নিজের তরোয়াল বের করে তার গলাটা কেটে দিল। যেই মুহূর্তে কেটে দিল, ওই যে 6টা খুলি ওইখানে ছিল, 6টা মুন্ডু ওখানে ছিল, সবাই কি হলো আবার তাদের যে যার শরীরে, নিজের শরীরের সাথে জুড়ে তারা 6টা মানুষ হয়ে গেল, তারা ওখান থেকে বেরিয়ে এলো। তো মানে কি তারা যেভাবে আটকে ছিল ওইখানে, সেখান থেকে ওরা মুক্তি পেয়ে গেল, তারা আবার নিজেদের আগের রূপে ফিরে এলো, মানুষ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে কালী ঠাকুরও প্রচন্ড রকম খুশি হলো। 7 নম্বর বলি তো হলোই, রাজকুমার তো হলো না, কিন্তু ওই সাধুটা হলো। তো ওই জন্য কালী ঠাকুর কি করলো, যেই বরটা, যেই ব্লেসিংটা ওই সাধুটাকে দেওয়ার কথা ছিল, সেটাই বড় রাজকুমারটাকে দিল, যে আজ থেকে তুমি একজন পারফেক্ট মানুষ হলে, তোমার মধ্যে কোনো রকম কোনো খারাপ কোয়ালিটি কিচ্ছু থাকবে না। তো এরকম ভাবেই কি করলো, সবাই মুক্তি পেয়ে গেল। ওই বড় রাজকুমারটাও ছোট রাজকুমারের সাথে একসাথে মিলে ওরা আবার নিজেদের প্যালেসে ফেরত চলে গেল। এই গল্পে কিছুই হার্ড ওয়ার্ডস রয়েছে, তার মানেগুলো তোমাদের সুবিধার জন্য আমি এখানে কয়েকটা ওয়ার্ডসের মানে লিখে রেখেছি। চলো তাহলে চটপট একটুখানি বুঝে নিই। সবার প্রথম হচ্ছে মেন্ডিক্যান্ট। মেন্ডিক্যান্ট মানে হচ্ছে সাধু। ল্যামেন্টেশন, এক্সট্রিম সরো, মানে প্রচন্ড দুঃখ, বিলাপ করা। ওয়েন্ডিং, ওয়েন্ডিং মানে হচ্ছে ট্রাভেলিং, কোথাও যাওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। বিটাইড, বিটাইড মানে ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। স্টিড, স্টিড মানে হচ্ছে খুব ফাস্ট রানিং একটা ঘোড়া, ঠিক আছে। ডেভোর্ড, ডিভোর্ড মানে খুব মানে হামলে পড়ে খাওয়া, কিছু মনে হচ্ছে যে অনেক দিন খাইনি এমন ভাবে খাওয়া, গপ 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 করে। ডেমার্ড, ডেমার্ড মানে হচ্ছে কোনো কিছু না বলা, রিফিউজ করে দেওয়া, যে না। অল্টার, অল্টার মানে হচ্ছে বেদি, যেখানে ভগবানকে আমরা কিছু মানে প্রসাদ নিবেদন করি বা বলি দেওয়া হয় অল্টারে, বেদির ওপরে, এটা উঁচু একটা জায়গা। প্রস্ট্রেট, প্রস্ট্রেট মানে হচ্ছে সাষ্টাঙ্গে প্রণাম করা ভগবানের সামনে, পুরো বডি এরকম ভাবে শুয়ে মাথা নিচু করে ভগবানকে প্রণাম করা। প্রপিশিয়াস, প্রপিশিয়াস মানে হচ্ছে লাকি, ফেভারেবল, মানে কি খুব খুশি হওয়া কারুর থেকে। তাহলে আজকে এই অবধি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আজকের ক্লাস। তাহলে যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করা কিন্তু মাস্ট। আর এরকমই ভিডিও আরও পেতে হলে ছায়া প্রকাশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর এরকমই এডুকেশনাল ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পেতে হলে তোমরা কিন্তু এর বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আজকে এত অবধি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। গুড বাই।